শরীর ঝাঁকি দিয়ে অরূপের ঘুম ভাঙল। ঘুমের ভিতর হঠাৎ পড়ে যাবার মতো একটা অনুভূতি হলো অরূপের। বুকটা এখনো ধুকধুক করছে। ঘরের কোণে রাখা হারিকেনের আলোতে দেওয়ালে পড়া ছায়ায় ঘরটা যেন অচেনা লাগছে। তারপরেই অরূপের মনে হলো ঘরটা তো তার নিজের নয়। কাল রাতেই অরূপ এই বাগান বাড়িতে এসে পৌঁছেছে। দোতলার একটা ঘর, 3 বেলা খাবার সহ ভাড়া নিয়েছে অরূপ। বাড়তি টাকা দিয়েছে বারবার চা এনে দেবার জন্য। অরূপের লেখা উপন্যাস ঠিক শেষের দিকে এসে আটকে রয়েছে। শহর ছেড়ে এই বাগান বাড়িতে ওঠার এই একটাই উদ্দেশ্য ছিল অরূপের, যে উপন্যাসটি শেষ করতে হবে। বিকেলের আলো থাকতে লিখতে লিখতে ক্লান্ত হয়ে বিছানায় এসে শুয়েছে অরূপ। নিজের অজান্তেই অরূপ যে কখন ঘুমিয়ে পড়েছে সে তা নিজেও জানে না। কোনো এক সময় হয়তো ময়েস এসে হারিকেনটা রেখে গেছে। টেবিলে বই, খাতা, কাগজ সব এলোমেলোভাবে পড়ে আছে। ঘরের বাতাস প্রচণ্ড ভারী, অস্বস্তিকর গরম। অরূপ এক হাত বাড়িয়ে জানালার পাল্লাটা খুলে দিল, আর অন্য হাতে খাতার ওপর থেকে চশমাটা নিয়ে চোখে দিল। মাথা তুলে তাকাতেই দেখল বাগানে একটা মেয়ে ধীর পায়ে হাঁটছে। অরূপ একটু অবাক হলো। রাত কটা বাজে অরূপের কোনো ধারণাই নেই। বাগান বাড়িতে পৌঁছানোর পরেই তার পকেট ঘড়িটি থেমে গেছে। এই গ্রাম এলাকায় ঘড়ি সারানোর কোনো ব্যবস্থা নেই, এটা সে বিকেলে মহেশের কাছ থেকে জেনে নিয়েছে। মেয়েটা অন্যমনস্কভাবে একা হেঁটে চলেছে। বাগানে কোনো আলো নেই। বারান্দায় ঝোলানো কিছু হারিকেনের আলো পুরোপুরি বাগানে পৌঁছায় না। অরূপ দেখে ধারণা করলো মেয়েটার পরনে যে শাড়িটা রয়েছে সেই শাড়িটা হালকা নীল রঙের। শাড়িটা বেশ ভালো মানের। সম্ভবত সেও বাগান বাড়িতে পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছে। খোলা জানালা দিয়ে হঠাৎ করে বাতাস এসে টেবিলে রাখা কাগজগুলো উড়িয়ে দিল। অরূপ মেঝেতে ছড়িয়ে পড়া কাগজগুলো এক এক করে কুড়িয়ে নিল। কাগজগুলো টেবিলে গুছিয়ে রাখতে রাখতে খেয়াল করলো মেয়েটি আর নেই। রাত হয়তো অনেক হয়েছে, কেননা মহেশ বা অন্য কারোর কোনো সাড়া শব্দ তো পাওয়া যাচ্ছে না। আর হয়তো তার নিজের ঘরে চলে গেছে মেয়েটি। ভোরের সকালে দরজার কড়া নাড়ার আওয়াজে অরূপের ঘুম ভাঙল। চেয়ারে রাখা পাঞ্জাবিটা গায়ে পড়তে পড়তে সে দরজা খুলল। দরজায় মহেশ দাঁড়িয়ে। বাবু, নাস্তা করবেন না? কাল রাতে তো আপনি কিছুই খাননি। খাবো, অরূপ বলল। নিচের ঘরে নাস্তা রাখা আছে বাবু। মহেশ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মহেশ যেতে যাবে এমন সময় অরূপ পিছন থেকে ডাক দিল, আচ্ছা মহেশ, অন্য কামরায় যারা থাকছে তারা কোথা থেকে এসেছে? শহর থেকে? মহেশ বলল, কোন কামরায় বাবু? আপনি ছাড়া তো আর কেউ নেই। আমি ছাড়া এখানে আর কেউ নেই? মহেশ বলল, না, এ সময় এখানে তো কেউ আসে না। এখানে হুটহাট করে বৃষ্টি হয়, পানি জমে থাকে, ঝোপঝাড় থেকে সাপ কেঁচো কত কি আসে। এখানে আর মাসখানেক পর থেকে লোক আসবে, তখন ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গা তৈরি হবে এখানে। আচ্ছা, আশেপাশে কারো বাড়ি আছে? অরূপ জিজ্ঞেস করল। মহেশ বলল, পাশের বাড়ি? সে তো অনেক দূর বাবু। কেন বাবু? না, তেমন কিছু না। রাতে একটা মেয়ে বাগানে হাঁটাহাঁটি করছিল তো, তাই জানতে চাইলাম। মহেশের চেহারাটা অন্ধকার হয়ে গেল। পরক্ষণেই সে বলল, আমি জানি না বাবু। বলতেই সে মেঝে থেকে হারিকেনটা তুলে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ মহেশ বলতে গেলে তার সারাটা জীবনই এই বাড়িতে কাটিয়েছে। বাড়ির মালিকেরা গ্রাম ছেড়েছে বহু বছর আগে, রেখে গেছে শুধু মহেশকে দেখভাল করার জন্য। কামরা ভাড়া দেওয়া, ভাড়া তোলা, রান্না করা সব দায়িত্বই তার। অরূপের ধারণা ছিল সে হয়তো সবাইকে চেনে, মেয়েটাকে দেখলেও হয়তো সে চিনতে পারবে। বয়সের কারণে হয়তো এখন মহেশের মনে আসছে না। অরূপ তৈরি হয়ে লেখার খাতা কলম হাতে নিয়ে নাস্তা করার জন্য ঘর থেকে বেরিয়ে এলো। অরূপ যখন ঘরে ফিরল তখন বেশ রাত। সারাদিন পুকুর ঘাটে, বারান্দায়, কখনো ঘাসের নিচে বসে সে লিখছে। দরজার কাছে মহেশের রেখে যাওয়া জ্বালানো হারিকেন ঘরে ঢুকে অরূপ হাতের কাগজপত্র ও হারিকেনটা টেবিলে রেখে
চেয়ারে বসলো। সামনে জানালাটা খোলা, যাবার সময় সে বন্ধ করতে ভুলে গিয়েছিল। ভাগ্যিস ঝড় বৃষ্টি হয়নি, নইলে বই খাতা সব পানিতে ভেসে যেত। একটা বই খুলে অরূপ অন্যমনস্কভাবে পাতা উল্টাচ্ছে। দু একটা শব্দ চোখে পড়লেও সেদিকে তেমন মনোযোগ নেই তার। লেখাটা তার মন মতো হচ্ছে না। চোখ তুলে তাকাতেই দেখল কাল রাতের মেয়েটা আবার এসেছে। সে বাগানে হেঁটে বেড়াচ্ছে। অরূপ একটু মাথা বাড়িয়ে আশেপাশে দেখল, কাউকে দেখা গেল না, মহেশকেও না। মেয়েটা মাথা তুলে তাকালো অরূপের দিকে। অরূপ একটু অপ্রশস্ত হয়ে গেল। অরূপ যে তাকে দেখছে সেটা কি মেয়েটা লক্ষ্য করেছে? না, মেয়েটি বাড়িটাকে দেখল, তারপর ঘুরে পুকুর ঘাটের দিকে চলে গেল। অরূপ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল। মেয়েটা ঘাটে বসে আছে, পাখা বাঁধানো ঘাট। সে পুকুরের পানির দিকে তাকিয়ে নিজের চিন্তায় মগ্ন। অরূপ এসে দাঁড়ানোর পরেও তার ধ্যান ভাঙল না। অরূপ বলছে, শুনছেন? মেয়েটা খুব আস্তে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। হঠাৎ অরূপের গলার আওয়াজে চমকালো না। অপরিচিত পুরুষকে এত রাতে তার সাথে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ালো না পর্যন্ত। অরূপ বলছে, আপনি আপনি এখানে কি করছেন এত রাত্রে? মেয়েটা অল্প হাসলো, কোনো জবাব দিল না। অরূপ নিজ থেকেই বলল, আমি এই বাড়িতেই আছি। মেয়েটা তাকালো বাড়ির দিকে। ঘর ভাড়া করে থাকছি। আপনি কি এখানে আশেপাশে থাকেন? মেয়েটা চোখ নামিয়ে কিছু চিন্তা করলো, তারপর মাথা নেড়ে জানালো, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মহেশকে চেনেন না হয়তো? এই বাড়ির লোক। সে বলল, পরের বাড়ি অনেক দূর। আপনি কি এখানে একা? মেয়েটা আবারও মাথা নেড়ে জানালো, হ্যাঁ। এত দূর থেকে একা এসেছেন? মেয়েটা আবারও হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এত দূর থেকে এত রাতে আপনার ভয় লাগে না? এবার মেয়েটার চেহারা বদলে গেল। দেখে মনে হলো এখন সে ভয় পাচ্ছে। অরূপ প্রসঙ্গ বদলানোর জন্য বলল, আমার নাম অরূপ, শহর থেকে এসেছি আমি, লেখক হবার চেষ্টায়। আপনার নামটা জানতে পারি? মেয়েটা অরূপের দিকে তাকালো এবং আস্তে করে বলল, নিশি আমার নাম। অদ্ভুত সুন্দর কণ্ঠ, স্বচ্ছ মনে হলো। ঝিরিঝিরি বাতাসের সাথে ভেসে আসা সুন্দর একটি সুর। অরূপ লক্ষ্য করল মেয়েটা অসম্ভব রূপবতী। তাকে দেখে মনে হচ্ছে চেহারায় চাঁদের আলোর আভা বেরিয়ে আসছে। চেহারায় একটা দুঃখের ছাপ, মায়াভরা চোখ। অরূপ মুগ্ধ হয়ে দেখছে হালকা বাতাসে উঠছে নিশির চুলগুলো। বাতাসের বেগ বেড়ে চলেছে। নিশি উঠে দাঁড়িয়ে বলল, আমার যেতে হবে। অরূপ কিছু বলবে, তাকে যেতে মানা করবে বা তাকে এগিয়ে দেবার জন্য। তার আগেই নিশি সিঁড়ি দিয়ে নেমে পুকুরের ধার দিয়ে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে নাস্তার টেবিলে অরূপ মহেশকে বলল, মহেশ, রোজ রাতে একটা মেয়ে হাঁটতে আসে। মেয়েটা কে? দূর থেকে আসে বলল। মহেশ চুপ করে তার হাতের কাজ চালিয়ে গেল, কোনো আওয়াজ করল না। অরূপ আবার বলল, এত দূর থেকে একটা মেয়ে আসা যাওয়া করে, কত বিপদ আপদ হতে পারে। তুমি তাকে সাবধান করে দাও না কেন? মহেশ এবারও জবাব দিল না। তুমি নিশ্চয় ওর পরিবারকে চেনো, তার বাড়িও চেনো। তার বাড়ি কোথায় আমাকে বলবে? আমি যাব। মহেশ এবার ঘর থেকে বের হয়ে যাবার জন্য দরজার দিকে এগিয়ে গেল। মহেশ মেয়েটার বাড়ি কোথায় বলল না। মহেশ উত্তর দিল, আমি কিছু জানি না বাবু, আমি কাউকে দেখিনি। আমি দুরাত এখানে আছি, দুরাতেই মেয়েটাকে দেখেছি। আর তুমি কখনো দেখনি? আমি কাউকে দেখিনি বাবু, বলে এই মহেশ চলে গেল। অরূপ আজ সারাদিন তার ঘরেই ছিল, লেখাটা শেষ করার চেষ্টা করেছে। মহেশ দরজার কড়া নেড়ে ঘরে ঢুকলো। অরূপের সামনে এক কাপ চা রেখে চলে যাবার জন্য এগোলো। দরজায় যেয়ে মহেশ থামলো। ওখান থেকেই বলল, বাবু, কেউ আপনাকে ডাকলে যাবেন না। অরূপ চোখ না তুলেই জিজ্ঞেস করলো, কি বলছো? কোথায় যাব না?
মহেশ ঘুরে এক পা এগিয়ে একটু ব্যস্ততার সাথে বলল, কেউ আপনার নাম ধরে ডাকলেও যাবেন না। জায়গাটা ভালো না। কেউ আপনার নাম ধরে ডাকলে আপনি অপেক্ষা করবেন। সে 3বার ডাকে না বাবু। কেউ আপনার নাম ধরে যদি ডাকে আপনি অপেক্ষা করবেন 3বার ডাকার জন্য। সে 3বার কখনোই ডাকে না। সে 3বার ডাকে না বাবু। নিজে নিজেই হড়বড় করে বলতে বলতে মহেশ ঘর থেকে বেরিয়ে গেল। অরূপ অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। মহেশের কথার কিছুই সে বুঝল না। মহেশের কথার খুব একটা গুরুত্বও সে দিল না। বয়স্ক লোক তো, নিরিবিলি জঙ্গলের মাঝখানে এত বড় একটা বাড়িতে একা থাকে। তার মাথার আর কথার কতটুকুই বা ঠিক আছে। মহেশের চিন্তা বাদ দিয়ে অরূপ চায়ের কাপে চুমুক দিতে লাগলো। মাঝরাতে অরূপের ঘুম ভাঙল। ঘরে হিম হিম ঠান্ডা বাতাস বইছে, জানালাটা খোলাও আছে। ঘুমটা কেটে যাবে বলে উঠে জানালাটা বন্ধ করার ইচ্ছে হলো না অরূপের। সে চাদর টেনে পাশ ফিরে আবারও চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর অরূপ অবাক হয়ে চোখ খুলল। কেউ কি তাকে ডাকছে? মনে হলো অনেক দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। অরূপ একটু অবাক হয়ে উঠে বসলো, কান পেতে শোনার চেষ্টা করলো। এবার আরেকটু কাছ থেকে আওয়াজ এলো, অরূপ। অরূপ তাড়াতাড়ি জানালার কাছে এসে দাঁড়ালো। দেখলো নিশি বাগানে দাঁড়িয়ে। তার চেহারায় একটা হয়রানির ছাপ। অরূপকে জানালায় দাঁড়াতে দেখে নিশি হাত ইশারা করে অরূপকে নিচে নামতে বলল। তার চেহারায় হাতের ইশারায় একরকম অস্থিরতা টের পেল অরূপ। তাড়াহুড়ো করে নিচে এসে নিশির সামনে এসে দাঁড়ালো অরূপ। নিশি বলল, আমায় একটু সাহায্য করবে? অবশ্যই করব। কেন, ঝামেলা হয়েছে কোনো? আমি কি করতে পারি বলুন? আমি ফিরে যেতে পারছি না। তুমি কি আমাকে একটু পৌঁছে দেবে? এত রাতে আমি তো এলাকাটা ঠিকঠাক চিনিও না। তুমি শুধু আমার সাথে যাবে, আমি তোমাকে নিয়ে যাব। অরূপ ভাবল নিশি পথ চিনিয়ে তাকে নিয়ে যাবে, কিন্তু সে একা পথ চিনে ফিরবে কি করে? অরূপ বলল, আপনি না হয় আজকে রাতটা এখানে থাকুন। মহেশকে বলে আপনার জন্য একটা ঘর খুলে দিই। কাল সকালে আপনাকে পৌঁছে দেব। নিশি বাড়ির দিকে তাকিয়ে বলল, আমি এখানে থাকতে পারবো না। তারপর অরূপের দিকে তাকিয়ে বলল, আমার এখনই যেতে হবে। বলো, আমার সাথে যাবে? অরূপ বলল, যাব, কিন্তু আমি ফিরবো কি করে? এবার নিশি হাসলো। অরূপের হাতটা ধরে বলল, তা নিয়ে তোমায় ভাবতে হবে না। অরূপ অন্য এক ভুবনে হারিয়ে গেছে। এই অপরূপ সুন্দর মেয়েটি তার হাত ধরে দাঁড়িয়ে আছে। অরূপের মনে হলো সে সারাটা জীবন এই হাতটি ধরে থাকতে পারবে। অরূপ বুঝতে পারছে সে নিজের অজান্তেই নিশিকে ভালোবেসে ফেলেছে। কখন সে নিজেও জানে না। হয়তো যখন নিশি তার হাতটা স্পর্শ করেছে, হয়তো যখন প্রথম তার সাথে কথা হয়েছে, হয়তো তখনই যখন তার মায়া ভরা চোখ দুটো দেখেছে, হয়তো যখন ওকে বাগানে হাঁটতে দেখেছে। অরূপ জানে না, শুধু জানে সে তার গল্পের শেষটা পেয়ে গেছে, আর এখন থেকে তার জীবনের শুরু। অরূপ হেসে নিশির চোখের দিকে তাকিয়ে বলল, চলো যাই, আমি একটা হারিকেন নিয়ে আসি। না, লাগবে না বলেই নিশি অরূপের হাত ধরে এগিয়ে গেল। তারা দুজন হাঁটছে পুকুর ঘাটের দিকে। অরূপ দেখল জ্যোৎস্নার আলোয় পুকুরের জল ঝিকমিক করছে, চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। সত্যি হারিকেনের প্রয়োজন নেই। নিশির হাত ধরে অরূপ আস্তে আস্তে পুকুরের সিঁড়ি বেয়ে নামছে। পুকুরের ঠান্ডা জল পায়ে লাগতেই অরূপ নিশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়ি যাবে না? নিশি অরূপের চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো, না। অরূপ তাকিয়ে আছে নিশির মায়া ভরা চোখে। কি জাদু আছে এই চোখে, এই কণ্ঠস্বরে। অরূপের মনে হলো সারাটা জীবন এই চোখ দুটোর দিকে তাকিয়ে সে পার করে দিতে পারে। অরূপ নিশির চোখে চোখ রেখে হাসলো। নিশির হাত ধরে সিঁড়ির আরেকটা ধাপ নামলো। ভোরের আবছা আলোতে গামছা হাতে মহেশ পুকুর ঘাটে এসে দাঁড়ালো। বাড়িতে যখন মেহমান থাকে তখন সে কাক ডাকা ভোরে উঠে বাড়ির কাজ শুরু করে। অরূপবাবুর নাস্তা তৈরি করে তাকে বাজারে যেতে হবে। বাজারটা আবার অনেক দূরে। যাবার আগে অরূপবাবুর কিছু লাগবে কিনা জেনে যাবে।
সিঁড়ি বেয়ে নেমে জল ছুঁতেই দেখলো দূরে একটা কাপড় ভাসছে। তাই বুঝতে সময় লাগলো না কি ঘটেছে। মহেশের কাছে এ কোনো নতুন ঘটনা নয়। এই ঘটনা সে আগেও কয়েকবার দেখেছে। গা ছেড়ে সিঁড়িতে বসে পড়ল মহেশ। চেয়ে রইল ভেসে থাকা মানুষটার দিকে। পানিতে উপুর হয়ে ভেসে আছে অরূপবাবু। নিশির ডাকে সাড়া দিয়ে বাকিদের মতো সেও ডুবে গেল। মহেশ দীর্ঘশ্বাস ফেলে অরূপবাবুর দেহের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। গল্পটা যে আর শেষ হলো না বাবু। আজকের গল্পটা এ পর্যন্তই। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন শেয়ার করে।